তো আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে ছিলাম। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করে আসছি সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। আর ফেসবুক মার্কেটিংয়ের আমরা ইতিমধ্যে যে বিষয়গুলো জানছি সেটা হচ্ছে ফেসবুকের প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, ফেসবুক অ্যাড ম্যানেজার, ফেসবুক বিজনেস ম্যানেজার, ফেসবুকে অ্যাড ম্যানেজারে কীভাবে আমরা পেমেন্ট মেথডগুলো অ্যাড করব, আমরা কিভাবে অডিয়েন্স রিসার্চ করব, যে কোনো প্রোডাক্টের উপর বেসিস করে কিভাবে ফেসবুকে বুস্টিং করব অডিয়েন্স থেকে টার্গেট করে, সেগুলো আমরা দেখে আসছিলাম, তাই না? অ্যাড ম্যানেজার ডিটেলস জানার পরে আমরা ফেসবুকে পেইড ক্যাম্পেইন কীভাবে করতে হয় সেটা দেখে আসছি। আর লাস্ট ক্লাসে যে বিষয়টা আলোচনা করে আসছিলাম সেটা হচ্ছে ফেসবুক পিক্সেল, বাট ইনকমপ্লিট ছিল, সেটাকে আমরা রিভিউ করব। আই হোপ আমরা জানি যে ফেসবুক পিক্সেল বলতে কি বোঝায়। পিক্সেল হচ্ছে এক ধরনের ভিজিটর ট্র্যাকিং কোড। ফেসবুক আমাকে একটা জাভাস্ক্রিপ্ট কোড দিবে, সেই কোড যদি আমি আমার ওয়েবসাইটে ইনস্টল করি, দেন আমার ওয়েবসাইটে কোন ভিজিটররা আসতেছে, কোন পেজগুলো ভিজিট করতেছে, স্পেসিফিক পেজকে টার্গেট করে আমরা ফেসবুকে রিটার্গেটিং বিজ্ঞাপনগুলো দিতে পারি। ডেটা ট্র্যাকিং করতে হেল্প করে ফেসবুক পিক্সেল। আর এটা বেশি ব্যবহার হয়ে থাকে ই কমার্স সাইটের জন্য, কারণ যে ডেটাগুলো দেয়, যে পেমেন্ট ইনফো, এরপরে হচ্ছে অ্যাড টু কার্ট, উইশ লিস্ট, কমপ্লিট রেজিস্ট্রেশন, এই ধরনের বাটনগুলোতে কারা ক্লিক করতেছে সেই ডেটাগুলো ফেসবুক কালেক্ট করে দেয়, তাই না? আমরা হয়তো দেখছিলাম যেমন daraz.com অথবা আমরা গেছিলাম বিডি শপে, এখান থেকে বিডি শপ, বিডি শপ, আর কোনো ওয়েবসাইটে পিক্সেল সেট করা আছে কিনা, তো কোনো ওয়েবসাইটে পিক্সেল সেট করা আছে কিনা সেটা আমরা চেক করতে পারবো কোথায়, যে মেটাপিক্সেল হেল্পার নামে আমরা একটা এক্সটেনশন দিব, সেই এক্সটেনশনের মাধ্যমে পিক্সেল ফায়ার্ড হবে, যে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি পিক্সেলটা ফায়ার্ড হচ্ছে। এবং আমি যদি কোথাও ক্লিক করি, যে কোনো একটা ক্যাটাগরিতে গেলাম, সেই ক্যাটাগরিতে যদি আমি কোনো প্রোডাক্ট দেখতে চাই, সেই প্রোডাক্টকে যদি আমি চুজ করি, যেখানে যেখানে বাটন ক্লিক করতেছি সেই ডাটাগুলো কালেক্ট করতেছে ফেসবুক। আমি যদি অ্যাড টু কার্ডে ক্লিক দেই, সেটারও ডাটাগুলো কালেক্ট করবে যে এখান থেকে, তাই না? তো পিক্সেলের মাধ্যমে এই ডাটাগুলো ট্র্যাকিং করতেছে। একটু পরে হয়তো আমরা দেখতে পাবো এই ধরনের প্রোডাক্টগুলো আমাদেরকে বিজ্ঞাপন আকারে ফেসবুকে আসতেছে। তো ফেসবুক পিক্সেল বেসিক্যালি ইউজ করতে হয় ই কমার্স সাইটের জন্য। তো পিক্সেল আমরা কোথা থেকে ক্রিয়েট করব? আমরা যদি ফেসবুক অ্যাড ম্যানেজারে যাই, ফেসবুক অ্যাড ম্যানেজারে যাওয়ার পরে আমরা এখান থেকে একটু চেঞ্জ করে নেই, পিক্সেল ইভেন্ট নামে অপশন ছিল, তাই না? ফেসবুক পিক্সেল ইভেন্ট, সো ফেসবুক ইভেন্ট ম্যানেজার। তো আমরা এখান থেকে যদি ফেসবুক ইভেন্ট ম্যানেজারে যাই, ফেসবুক ইভেন্ট ম্যানেজারে যাওয়ার পরে আমরা দেখতে পাবো ক্রিয়েট পিক্সেল নামে অপশনস থাকবে। আর একটা অ্যাড ম্যানেজার থেকে আমরা একটাই পিক্সেল ক্রিয়েট করতে পারবো, একটাই অ্যাকাউন্ট থেকে একটাই পিক্সেল ক্রিয়েট করতে পারবো। তো এখান থেকে আমি আবারও একটু চেঞ্জ করে নিচ্ছি আমাদের সেই অ্যাকাউন্টটা। আমরা যদি এখান থেকে কানেক্ট ডাটাতে এসে জাস্ট আপনি ওয়েবের জন্য যেহেতু ক্রিয়েট করবেন, মানে ওয়েবসাইটের জন্য, এটাকে চেক মার্ক দিয়ে নেক্সটে গেলে ক্রিয়েট করার অপশন আসবে। আমার যেহেতু অলরেডি ক্রিয়েট করা আছে, সেই জন্য আমি ডেটা সোর্সে যাচ্ছি। ডেটা সোর্সে গিয়ে আমরা এখান থেকে ইভেন্ট নামে অপশন পাবো, অ্যাড ইভেন্ট, এই যে অ্যাড ইভেন্ট। এবং অ্যাড ইভেন্ট থেকে আমরা ফ্রম নিউ ওয়েবসাইট, আমরা পিক্সেলটা কোথায় ব্যবহার করব? ওয়েবসাইটে ব্যবহার করব। আর এই পিক্সেল তিনভাবে ইনস্টল করা যায় ওয়েবসাইটে। ফার্স্ট অফ অল ইমেল ইনস্ট্রাকশন, চেক ফর পার্টনার, ইনস্টল কোড ম্যানুয়ালি। ইমেল ইনস্ট্রাকশন মানে হচ্ছে আমরা এখানে ক্লিক দিলে আমার যদি ওয়েবসাইটের ডেভেলপার থাকে বা ক্লায়েন্টের ডেভেলপার থাকে, আমি সেই ডেভেলপারের মেইলটা দিব। এখানে টোটাল গাইড করা আছে স্টেপ বাই স্টেপ কীভাবে তার ওয়েবসাইটে পিক্সেলটা ইনস্টল করতে হবে, এটার একটা গাইডলাইন দেয়া। এটা যদি না করে, সে চাচ্ছে কি করবে? ইনস্টল কোড ম্যানুয়ালি। আপনি নিজেই যদি বসাতে চান, এখান থেকে পিক্সেলের ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনার ওয়েবসাইটের হেডার সেকশনে এটাকে বসাতে হবে। এই যে পিক্সেলের কোড, আমরা এটাকে যদি কপি করি এবং যে ওয়েবসাইটে পিক্সেলটা ইনস্টল করতে চাচ্ছি সে ওয়েবসাইটের লগ ইন অ্যাক্সেস ক্লায়েন্ট থেকে নিতে হবে। উইদাউট লগ ইন অ্যাক্সেস আমি পিক্সেল সেট আপ করতে পারবো না। তো আমি বিউটি বাস্কেট দিয়ে দেখছিলাম না আমরা লাস্ট ক্লাসে, beautybasket.com। সো আমরা WP অ্যাডমিন দিয়ে সাইটটাকে লগ ইন করে নিচ্ছি।
ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমি সাইটটার ড্যাশবোর্ডে যাচ্ছি, মানে ক্লায়েন্ট আপনাকে লগ ইন অ্যাক্সেস দিয়ে দিবে, আর নিজের হলে তো নিজের কাছে থাকবেই। তো ড্যাশবোর্ডে আসার পরে আমরা কোথায় যাব? অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর, থিম ফাইল এডিটর থেকে আমরা যাব থিম ফাইল থেকে আমরা যদি নিচের দিকে স্ক্রল করি, থিম হেডার নামে একটা অপশন থাকবে, তাই থাকবে না? থিম হেডার। তো থিম হেডারে গিয়ে আমরা পিক্সেলের যে কোডটাকে কপি করে নিয়ে আসছি, এই যে এই কোডটা আমরা কপি করে নিয়ে আসছি, এখান থেকে এসে হেড ট্যাগ এখান থেকে শুরু, আর সবার নিচে গিয়ে এটা হচ্ছে ইন হেড ট্যাগ। আমরা গত ক্লাসে অলরেডি পিক্সেল সেট আপ করে ফেলছিলাম, তারপরেই ইলেকট্রিসিটি প্রবলেমের কারণে কন্টিনিউ করা সম্ভব হয় নাই। তো এই যে আমরা কোডটা এখানে বসাইছিলাম, এই যে পিক্সেল কোড এখান থেকে শুরু, আর এখানে গিয়ে ইন পিক্সেল কোড, এই যে এটাই তো নাকি? তাহলে আমি আর নতুন করে পেস্ট করতেছি না, জাস্ট আমরা এখান থেকে যদি পেস্ট করে দিয়ে আপডেট ফাইল করতাম, আপডেট ফাইল করলে এটাকে সেভ দেখাবে বা আপডেট সাকসেসফুলি নাকি। দেন আমরা যদি এই সাইটটাকে চেক করি তাহলে দেখব সঠিকভাবে আমার এই সাইটে পিক্সেল ইনস্টল হয়েছে। এইভাবে পিক্সেল আমরা সেট করে নিতে পারবো। আরেকটা অপশন ছিল, সেটা হচ্ছে আমাদের চেক ফর পার্টনার। তো চেক ফর পার্টনার যদি আমরা ক্লিক দিই, চেক ফর পার্টনারে ক্লিক দিলে আমরা এখান থেকে দেখতে পাবো যতগুলো ওয়েবসাইটে বিল্ডিং প্ল্যাটফর্ম আছে সকল সিএমএসগুলো এখানে চলে আসবে। ক্লায়েন্টের থেকে জেনে নেওয়ার চেষ্টা করবেন, আর বুঝতে অসুবিধা হইলে এই যে ওপারলাইজের একটা এক্সটেনশন ছিল, সেই এক্সটেনশনের মাধ্যমে ওয়েবসাইটটা কোন সিএমএস দিয়ে বিল্ড করা সেটারও আমরা একটা কী পাবো? ডেটা পাবো। তো আমরা এখান থেকে চুজ করে নিতে পারি, সেটা আমি দেখাইছিলাম। যেমন ওয়ার্ডপ্রেসও এখানে ছিল, আমি যদি এইভাবে ইনস্টল করতে চাই ওয়ার্ডপ্রেসটাকে সিলেক্ট করে নিব, দেন ওয়ার্ডপ্রেসটা লগ ইন করার পরে বলছে আমাকে যে একটা ফেসবুক পিক্সেল নামে একটা প্লাগইন ইনস্টল করতে বলবে, আপডেট বা আপলোড করার পরে নেক্সটে যদি যাই, নেক্সটে গেলে আমাকে বলবে যে এখানে গেট স্টার্ট এরকম একটা অপশন আসবে, গেট স্টার্ট ক্লিক দিলে আমি এখান থেকে ফেসবুকের সাথে এটাকে কানেকশন ভেরিফাই হবে। এরপরে সেট আপ ইভেন্ট নেক্সটে গেলে এগুলো কনফার্ম হয়ে যাবে। দেন আমরা চেক করে দেখতে পারি যে হ্যাঁ পিক্সেলগুলো সেট মানে কাজ করতেছে। আমরা যে কোনো তিনটার মধ্যে একটা ভাবে ইনস্টল করলেই হয়ে যাবে। তিনটা মেথড আছে, যার যেভাবে ভালো লাগে। ডোমেইন ভেরিফাই করা, বুঝতে পারছি? তো আমরা যখন পিক্সেলটা সেট আপ করা কমপ্লিট করে ফেলবো, পিক্সেল সেট আপ করার পরে আমরা আরও দুইটা কাজ করব। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা অডিয়েন্স ক্রিয়েট করে নিব। ফেসবুকে আমরা দুই ধরনের অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো, এক হচ্ছে কাস্টম অডিয়েন্স আর এক হচ্ছে লুকঅ্যালাইক অডিয়েন্স। হোয়াট ইজ কাস্টম অডিয়েন্স? আগে থেকে জানে, অর্থাৎ হু হ্যাভ অলরেডি শোড ইন্টারেস্ট ইন ইউর বিজনেস অর অ্যাপস, নাকি? মানে যারা আমার বিজনেস সম্পর্কে আগে থেকে জানে, সেটা হইতে পারে আমার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, অথবা আমার কোনো অ্যাপস। এই যে আমরা যদি যাই পিক্সেলটা, আমরা ইভেন্ট ম্যানেজার থেকেও কিন্তু আমরা এই যে ফাংশনে আসছি, এখান থেকেও আমরা অডিয়েন্স ক্রিয়েট করতে পারি। এখানে এই যে আমরা ক্রিয়েট অপশনে যদি যাই, এই যে এখান থেকে আমরা দেখতে পাবো যে ক্রিয়েট কাস্টম অডিয়েন্স। তো আমরা এখান থেকে করব না, আমরা কোথায় যাব? আমি যদি এখানে আমার এই অ্যাকাউন্টটাতে যাই, এই অ্যাকাউন্টে গেলে আমরা দেখতে পাবো নতুন করে যদি অডিয়েন্স ক্রিয়েট করতে যাই, মানে আপনার যদি নতুন অ্যাকাউন্ট হয়ে থাকে, আপনি এখান থেকে যে ফাংশনটা পাবেন অল টুলসে যাবেন। অল টুলসে যাওয়ার পরে আমরা অডিয়েন্স, এই যে এখানেই আছে, অ্যাড রিপোর্টের নিচেও আছে, তাই না? এখানেও আমরা পাবো অডিয়েন্স, বা এখানেও আছে আমাদের, সেটা হচ্ছে অ্যাডভাইজার আন্ডারে অডিয়েন্স ক্রিয়েট করা। সো আমি যদি এখানে ক্লিক করি, আমরা নতুন একটা ট্যাবে যাব, আর এরকম আমরা দেখতে পাবো ব্ল্যাঙ্ক হতে পাবো না, কারণ এখানে আমার অডিয়েন্স অলরেডি ক্রিয়েট করা আছে। আপনাদের ক্ষেত্রে এরকম আসবে না, আপনাদের ক্ষেত্রে কেমন আসবে আমি সেটা দেখাই। আমি একটু নতুন একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে নিই আমার। আপনাদের ক্ষেত্রে এরকম ইন্টারফেস আসবে, সেটা হচ্ছে আপনার কাস্টম অডিয়েন্স, লুকঅ্যালাইক অডিয়েন্স, আর একটা হচ্ছে সেভ অডিয়েন্স, মানে আপনি নিজে চুজ করে সেভ করে রাখবেন। তাহলে কাস্টম অডিয়েন্স কি হচ্ছে? হু হ্যাভ অলরেডি শো অ্যান ইন্টারেস্ট ইন ইয়োর বিজনেস অর প্রোডাক্ট উইথ কাস্টম অডিয়েন্স।
ইউ ক্যান ক্রিয়েট মানে আপনি কোথা থেকে ক্রিয়েট করতে পারবেন, ফ্রম ইউর কাস্টমার কন্ট্যাক্ট ইনফরমেশন, ওয়েবসাইট ট্রাফিক অর মোবাইল অ্যাপস। তাহলে আমরা কিভাবে ক্রিয়েট করব, আমি যদি এখানে যাই ক্রিয়েট অডিয়েন্স, ঠিক আছে, আমি এখানে যাচ্ছি ক্রিয়েট অডিয়েন্স। আমরা যদি এখান থেকে ক্রিয়েট করতে চাই আমরা কি করব, প্রথমে আসি ইওর সোর্স, আর একটা ছিল মেটা সোর্স, তাহলে ওয়েবসাইট। এখন আপনি যদি নেক্সটে ক্লিক দেন, নেক্সটে ক্লিক দিলে এখানে অপশনস আসবে। আমি এখান থেকে ক্রিয়েট করব না, আমি এটা কেটে দিই। হ্যাঁ, আবার পরে আমার ঝামেলা, পার্সোনাল কাজে ব্যবহার করতে হয়, তো আমি এমন কোনো অ্যাকাউন্টে যাই যেটাতে অলরেডি পিক্সেল ছিল আমার এটাতে, দেন এটাতেই যাই, সমস্যা নেই। জাস্ট নতুন কিভাবে দেখাবে সেটার ইন্টারফেসটা দেখানোর জন্য আমি গেছি। হ্যাঁ, তো আমরা ক্রিয়েট করার অপশন যা আসবে আমি সেটাতে সিমিলার, এই যে কাস্টম অডিয়েন্স, ওয়েবসাইট, দেন নেক্সট। নেক্সটে আসার পরে আমাদের পিক্সেলটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। পিক্সেলটা সিলেক্ট করে নিব, নিয়ে এখানে বলা আছে ইভেন্ট অল ওয়েবসাইট ভিজিটর, অর মানে হচ্ছে আমার এই যে বিডি শপসে আসছে, এখানে ভিজিটররা বিভিন্ন ক্যাটাগরি আর বিভিন্ন পেজ ভিজিট করতে পারে। কেউ হোম পেজ ভিজিট করতেছে, কেউ হয়তো বা ইউটিউবের এই ফাংশনসগুলো দেখতেছে, ফিচারগুলো, যে এই ধরনের মাইক্রোফোনগুলো কীভাবে পাওয়া যায়, স্ট্যান্ডগুলো কীভাবে পাওয়া যায়, স্ট্যান্ডের প্রাইসগুলো জানতে আসছে, কেউ হয়তো বা হেডফোন আর ইয়ারফোনগুলো জানতে আসছে, কেউ মোবাইল অ্যাক্সেসরিজ কিনতে আসছে, ওয়্যারলেস চার্জার কিনবে, এক একজন যার যেটা প্রয়োজন নাকি। অর্থাৎ যে যেটাই ভিজিট করুক না কেন, আমি যদি এখান থেকে অল ওয়েবসাইট ভিজিটরকে টার্গেট করে বিজ্ঞাপন দেখাই, মানে হচ্ছে আমার ওয়েবসাইটে যারাই ভিজিট করছে তাদেরকে সবাইকে দেখাবে। আর আমি যদি স্পেসিফিক ওয়েব পেজ, আমি যদি এখান থেকে দেই পিপল হু ভিজিট স্পেসিফিক ওয়েব পেজ, অর্থাৎ আমি চাচ্ছি আমার এই ওয়েবসাইটে যারা কিনা হেডফোন আর ইয়ারফোন, এর মধ্যে হচ্ছে আমার ইয়ারবাড আর হচ্ছে ব্লুটুথ হেডফোন অনলি যারা সার্চ করতেছে, ভিজিট করতেছে, এগুলো নিয়ে যারা ইন্টারেস্ট, অর্থাৎ আমি এই ব্লুটুথ হেডফোনের একটা বিজ্ঞাপন দিব, তাহলে আমি তো অবশ্যই তাদেরকে টার্গেট করব যারা ব্লুটুথ হেডফোন সার্চ করতেছে। আমার অল ওয়েবসাইটের ভিজিটরদেরকে টার্গেট করে লাভ আছে? নেই। তখন আমরা স্পেসিফিক ওয়েব পেজ ধরে টার্গেট করতে পারি। তো এবং সেটা কত দিনের দিয়ে আছে 30 ডেজ, বাট আমরা টার্গেট করতে পারবো ম্যাক্সিমাম 180 ডেজ, মানে 6 মাসের মধ্যে কারা এগুলো ভিজিট করতেছে। তবে 6 মাস অনেক ওল্ড অডিয়েন্স হয়ে যায় বা কাস্টমার হয়ে যায়, সেজন্য আমরা 15 দিন 20 দিন বা ইনস্ট্যান্ট কারা ভিজিট করতেছে বা একদিন আগে কারা ভিজিট করতেছে আমি হয়তো দিতে পারি লাস্ট 15 দিনে কারা এগুলো সার্চ করতেছে, মানে তারা এখন একটা বাইং ইনটেন্ট আছে তাদের মধ্যে বা নিবে। এভাবে দিয়ে আমরা এখানে একটা অডিয়েন্সের নাম দিতে পারি, যে অডিয়েন্সের নাম হচ্ছে কি ওয়েবসাইট ভিজিটর, অর্থাৎ বোঝার সুবিধার্থে, কারণ আমার ওয়েবসাইটে কারা ভিজিট করতেছে। কারণ দেখেন এখানে আমি হয়তো বা আমাদের অফিসের জন্য কিছু করে রাখছি যে ডিএম অডিয়েন্স। ডিএম অডিয়েন্স মানে হচ্ছে আমার ডিজিটাল মার্কেটিং নিয়ে কারা রিসার্চ করতেছে, কারা সার্চ করতেছে, কারা আমার এগুলো ভিডিও দেখতেছে। আবার এখানে লিখে রাখছি লিড, কারা আমাকে লিড জমা দিচ্ছে, মানে ডেটা দিচ্ছে, মেসেজ দিচ্ছে অথবা আমার ফর্ম ফিল আপ করতেছে, তাদেরকে পুনরায় যাতে অফার দেখানো যায়। আবার এখান থেকে আমার কি যে হয়তো ভিডিওস ভিউ, ভিডিওস ভিউ মানে হচ্ছে আমার কিছু ভিডিও পাবলিশ হচ্ছে ক্রিয়েটিভ আইডি পেজে, সেই ভিডিওগুলো কারা ভিউ করতেছে, আমি বিজ্ঞাপন দেওয়ার সময় তাকে টার্গেট করবো যারা ভিডিও ভিউ করছিল। এটা আমার জাস্ট বোঝানোর জন্য আর কি। সেই জন্য আমি তাহলে এখানেগুলো যদি নামগুলো না দিয়ে রাখি আমি কি টার্গেটের সময় বুঝতে পারবো? এই জন্যই আমরা এখান থেকে একটা নাম দিচ্ছি, যেহেতু এটা সোর্স হচ্ছে ওয়েবসাইট, সেই জন্য আমি এখান থেকে নাম দিচ্ছি এই যে অডিয়েন্স যখন ক্রিয়েট করব যে ভিডিওস ভিউ। আপনি বোঝার সুবিধাতে যা লিখে রাখবেন সেটাই, সমস্যা নাই। এটা ভিডিওস ভিউর পরে কাস্টমার লিস্ট অ্যাপ অ্যাক্টিভিটিস, আপনার যদি কোনো প্লে স্টোরে অ্যাপস থাকে অথবা ফেসবুকে অ্যাপস থাকে সেই ক্ষেত্রে এটা প্রয়োজন হয়। আদারওয়াইজ বেশি ইম্পর্টেন্স মেটা সোর্স, যাদের ওয়েবসাইট নেই তাদের জন্য এগুলো বেশি বেনিফিটেড। মনে করেন আপনার ওয়েবসাইট নাই, আপনি ওয়েবসাইটে পিক্সেল ব্যবহার করতেছেন না, বাট আপনি কি রিটার্গেটিং বিজ্ঞাপন দিতে পারবেন না? অবভিয়াসলি আপনি পারবেন। তবে সেটার জন্য আপনার
ভালো ফেসবুক পেজ থাকতে হবে, যে পেজের ফ্যান ফলোয়ার ভালো। আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে, ইনস্টাগ্রামের ফ্যান ফলোয়ার ভালো। যদি নিউ পেজ হয়ে থাকে সেই ক্ষেত্রে রিটার্গেটিংয়ে বেনিফিটেড হওয়া যায় না। কারণ আপনি যদি সেলিব্রিটি হন, সেলিব্রিটি হইলে আপনার প্রমোশন করতে হয় না, দেখবেন আপনাকে ইনফ্লুয়েন্সার হিসেবে তারা আরও টাকা দেয়, যে আপনি একটা প্রোডাক্টের জাস্ট পোস্ট করে দেন, আমি আপনাকে হয়তো বা 2,000 টাকা দিব, 5,000 টাকা দিব, কারণ আপনার 1 মিলিয়ন ফলোয়ার, ওখান থেকে এমনি 2-4-5,000 মানুষ দেখবে। বিষয়টা এরকম না? তো দেখেন আমি যদি দেই ভিডিওস ভিউ, যে মেটা সোর্স, মেটা মানে কি ফেসবুকের সোর্স, ভিডিওকে সিলেক্ট করে নিলাম, ভিডিওকে তো এখান থেকে আমরা চুজ এঙ্গেজমেন্টের মধ্যে এখানে বলা আছে পিপল হু হ্যাভ ভিউ অ্যাট লিস্ট 3 সেকেন্ড অফ ইউর ভিডিও, মানে আমার যে পেজকে টার্গেট করতেছি সেই পেজে যত ভিডিও আছে মিনিমাম 3 সেকেন্ড কারা ভিডিও প্লে করতেছে তাকে টার্গেট করব, না পিপল হু হ্যাভ ভিউ অ্যাট লিস্ট 10 সেকেন্ড অফ ইউর ভিডিও, 10 সেকেন্ড যারা দেখতেছে, 15 সেকেন্ড, 25%, 50% অথবা 75% ভিডিও যারা আপনার প্লে করতেছে। আমার মতে 3 সেকেন্ডদেরকে টার্গেট না করাই ভালো। আমি 10 সেকেন্ড, 15 সেকেন্ড অথবা 25%, অনেকে দেখা যায় যে ফুল ভিডিও দেখে না, অ্যাটলিস্ট অর্ধেক পর্যন্ত প্লে করছে। তো আমি যদি এটাকে সিলেক্ট করে নেই, এবার আসছি সিলেক্ট ভিডিও, তার মানে 10 সেকেন্ড কারা দেখছে সেটা কোন ভিডিওকে টার্গেট করব। দেখেন এখানে যদি আমি ক্লিক করি সিলেক্ট ভিডিও, আমি যদি পেজ সিলেক্ট করি, কোন পেজ, আমার যেহেতু আসলে অনেকগুলো পেজ সেই জন্য সবগুলোর নাম এখানে চলে আসছে। তো আমরা এখান থেকে চাচ্ছি, আমি ক্রিয়েটিভ আইডিকে দিয়ে দেখাই, ক্রিয়েটিভ আইডির পেজকে টার্গেট করতেছি এবং সেটার যে ভিডিও আমি চাচ্ছি, এই যে ডিজিটাল মার্কেটিং কোর্স শেষে উনি হয়তো বা মার্কেট প্লেসে বেশ ভালো কাজ করতেছে, এই ভিডিওটাকে কারা দেখছে আমি সেটাকে টার্গেট করতেছি। আমি কনফার্ম, মানে 3 সেকেন্ড মিনিমাম দেখছে কারা, 10 সেকেন্ড দেখছে কারা। আবার এই ভিডিওর জন্য 15 সেকেন্ডকে টার্গেট করতেছি, তাহলে সেটা কোন ভিডিও, আমি আমার আরও যদি ভিডিও থেকে থাকে আমি সেই ভিডিওগুলোকে টার্গেট করব। ধরেন ডিজিটাল মার্কেটিংয়ের মর্নিং বেস এটা। আবার হচ্ছে আমি চাচ্ছি যেমন এই ভিডিওটা মাইক্রোসফটের, এটার ভিডিও প্রায় বা এটার গ্রাফিক্সের, যেমন এগুলো অনেক ভালো ভিউ হয়েছে, এমনিতে 84,000 ভিউ হয়েছে, তাই না? তাহলে অর্গানিক 84,000 ভিউ হয়েছে, মানে অ্যাড চালাইলে আমি 84,000 মানুষকে টার্গেট করতে পারতেছি যারা ভিডিও নিয়ে ইন্টারেস্ট ছিল অলরেডি। তাহলে 84,000 থেকে কি আমার 84টা সেল বা প্রোডাক্ট সেল হইতে পারে না? ইন্টারেস্ট দেখেই তো তারা ভিউ করতেছে। তো আমি এখান থেকে কনফার্ম করে দিলাম, দেন আমি এখান থেকে আবার টার্গেট অডিয়েন্স আছে রিটেনশন 360, মানে 1 বছরের মতো। তা আমিও এটাও দিচ্ছি হয়তো বা লাস্ট 30 ডেজের মতো যারা ভিডিওগুলো দেখতেছে, 1 বছর আগে দেখছে তাদের দরকার নাই, রিসেন্ট যারা এটা নিয়ে স্টাডি করতেছে, ইন্টারেস্ট দেখাচ্ছে অথবা রিস কমেন্ট করতেছে। সো আমি এটার নাম তাহলে কি দিতে পারি, ভিডিও এঙ্গেজমেন্ট বা ভিডিওস ভিউ, যে কোনো একটা নাম দিতে পারি। আমি একসাথে যে এতগুলো নিয়ে বলতেছি, আমি কি অ্যাট এ টাইম ধরে একসাথে সব অডিয়েন্সকে টার্গেট করব? না, আমার প্রোডাক্টের উপর ডিপেন্ড করে ডিফারেন্স টাইপ অফ অডিয়েন্সকে টার্গেট করা হইতে পারে। কোনো সময় ওয়েবসাইট যারা ভিজিট করছিল, কখনো অ্যাপস যারা ইউজ করছিল, কখনো ভিডিও কারা ভিউ করছিল। আমি অডিয়েন্সগুলো ক্রিয়েট করে রাখতেছি, বাট আমি কোন অডিয়েন্সকে টার্গেট করব সেটা বিজ্ঞাপনের সময় আমি চিন্তা করব। জাস্ট ক্রিয়েট করে রাখতে হয়, কারণ অডিয়েন্স যখন আমি ক্রিয়েট করব, ক্রিয়েট করার পরে এটা পপুলেটিং হবে, অর্থাৎ রেডি হবে। রেডি হইতে মোটামুটি 24 আওয়ার থেকে 72 আওয়ার পর্যন্ত ফেসবুক টাইম নেয়। এই যে এভাবে রেডি আসবে, পপুলেটিং হওয়ার পরে এখান থেকে রেডি হয়ে যাবে। এটা নতুন যখনই ক্রিয়েট করব তখনই দেখাবে এটা রেডি হওয়ার জন্য প্রসেসিংয়ে আছে। মানে ফেসবুক খুঁজতেছে আসলে কত অডিয়েন্স এটা নিয়ে ইন্টারেস্ট বা ভিউ করছে, তারা কারা, তার এআইকে একটু তো সময় দিতে হবে নাকি। এই জন্য আমি আগে থেকে ক্রিয়েট করে রেখে দিতে পারি। আরও কি কি অপশন আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। সো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এসে আমি সেমভাবে যদি নেক্সট থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনার যদি থেকে থাকে সেই বিজনেসের, এখানে বলা আছে যে কারা আপনার প্রফেশনাল অ্যাকাউন্টটা লাইক করতেছে, কমেন্ট করতেছে, ফলো করতেছে, অথবা প্রফেশনাল অ্যাকাউন্টগুলো কারা ভিজিট করতেছে,
অথবা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কারা মেসেজ করতেছে। এখানে বিভিন্ন অপশন আছে, আপনি ভালো জানবেন কোন অডিয়েন্সকে টার্গেট করবেন, যারা মেসেজ করছে, না যারা ভিউ করছে, না যারা লাইক কমেন্ট শেয়ার করতেছে, না যারা ক্যারোসেল সোয়াইপ করতেছে। আপনি তো বুঝবেন যে আসলে কাকে টার্গেট করা উচিত। সো এইটা আপনি সিলেক্ট করে নেওয়ার পরে আপনি দেন এখান থেকে কত দিনের টার্গেট করবেন সেটাও এখানে দিতে পারবেন। সরি, এখান থেকে 365 দিন, এখানে আপনি ডে কম বেশি করতে পারেন, তবে 365 দিনের উপর বেশি করা যাবে না, সর্বোচ্চ এটা। আমরা এখানে হয়তো একটা নাম দিলাম ইনস্টাগ্রাম ফলোয়ার বা ইনস্টাগ্রাম অডিয়েন্স। আমি হয়তো কখনো বিজ্ঞাপন দেওয়ার সময় টার্গেট করব ইনস্টাগ্রামে কারা ভিজিট করছিল তাদেরকে টার্গেট করি, কারণ অনেক সময় আমাকে এক্সপেরিমেন্ট বিভিন্ন অডিয়েন্সদেরকে ভিন্নভাবে টার্গেট করে করে দেখতে হবে বিজনেস পারপাসে, কারণ ঘুরে ফিরে তারা সবাই আমার অডিয়েন্স। ইনস্টাগ্রাম বলেন, ওয়েবসাইটে ভিজিটর বলেন, ভিডিও ভিউ বলেন, আর আমার ফেসবুক পেজে সবাই আমার অডিয়েন্স না। তো আমরা এভাবেও ক্রিয়েট করে নিতে পারি। আরও অপশনস যেগুলো আছে, লিড ফর্ম, ইভেন্ট। ইভেন্টটাও গুরুত্বপূর্ণ। আমরা জানি ফেসবুকে ইভেন্ট ক্রিয়েট করা যায়। আমরা জানি ইভেন্ট কি? ইভেন্ট হচ্ছে ফেসবুকে আপকামিং কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে গেলে আমরা একটা প্রচারণা বা রেজিস্ট্রেশন, যে ইভেন্টগুলোতে কারা গোয়িং অর ইন্টারেস্ট, কারা আসবে তারা গোয়িং অন বাটনে ক্লিক দেয়। ইন্টারেস্ট মানে আগ্রহ হয়ে আসি বাট নট শিওর। ইভেন্টগুলো পেইড হয়ে থাকে, আবার ফ্রি ইভেন্টও হয়ে থাকে। তাহলে আপনি এখন চিন্তা করতেছেন আপনার ইভেন্টে ধরেন 1 লক্ষ মানুষ ইন্টারেস্ট ছিল বা গোয়িং অন 50,000 ছিল, তার মানে 1.5 লাখ একটা অডিয়েন্স। আপনি 3 মাস পরে ওই রিলেটেড আরেকটা প্রোগ্রাম করতে চাচ্ছেন, তাহলে আপনি ওই অডিয়েন্সদেরকে একবার একটু রিটার্গেটিং বিজ্ঞাপন দিতে পারেন না, যে ওরা যেহেতু গতবার আসতে পারে নাই, ইন্টারেস্ট ছিল, এবার প্রোগ্রাম হয়তো আসবে। তো আমরা ইভেন্ট যদি থেকে থাকে তখন সেই ইভেন্টের নামগুলো এখানে অটোমেটিক চলে আসবে। এই যে দেখেন যে সেগমেন্টগুলো হচ্ছে পিপল হু রেসপন্ডেড উইথ গোয়িং অর ইন্টারেস্ট, মানে যারা গোয়িং না যারা ইন্টারেস্টেড, অথবা পিপল হু হ্যাভ রেসপন্ডেড উইথ গোয়িং, যারা গোয়িং বাটনে ক্লিক করছে তাকে দেখাবো, যারা ইন্টারেস্ট তাদেরকে দেখাবো, না হু হ্যাভ ভিউ দ্য ইভেন্ট পেজ, মানে সে গোয়িং বাটনও ক্লিক করে নাই, সে ইন্টারেস্টও ক্লিক করে নাই, বাট শুধু ইভেন্ট পেজটা ভিজিট করছে। তার মানে বিষয়টা এমন হচ্ছে যে বাদ যাবে না একটি শিশু। ভিজিট করছে মানে আমি তাকে টার্গেট করবই, কারণ সে ভিজিট কেন করলো নাকি? আপনিও দেখেন, আপনি কোনো কিছু নিয়ে সার্চ করছেন, আপনাকে ওই রিলেটেড বিজ্ঞাপন দেখাচ্ছে, তার মানে আপনি কিঞ্চিত পরিমাণ ইন্টারেস্ট হয়েছেন দেখেই সার্চ করছেন। তাহলে এখানে বিভিন্ন অপশন আছে, আপনার যদি মনে হয় এগুলোর মধ্যে পোটেনশিয়াল কাস্টমার বা অডিয়েন্স কোনটা তাকে টার্গেট করেন, যে পোটেনশিয়াল কারা, যারা গোয়িং অর ইন্টারেস্ট, তাদেরকে ভিজিট করছে তাদেরকে না দেই, সেটা আপনার ইচ্ছা, ডিপেন্ড করে। এটা আসলে বিভিন্ন বিজনেসের উপর ভ্যারি করে। তো আমরা এটাকে ইভেন্ট রেসপন্স দিয়েও নাম দিতে পারি অডিয়েন্সের। এর বাহিরে আরও খুবই বেনিফিটেড হওয়া যায় যাদের বললাম লার্জেস্ট ফেসবুক পেজ আছে, যে ফেসবুক পেজ আমি যদি এটাকে সিলেক্ট করি, দেন নেক্সটে এসে এখানেও আমাদের অপশন ইভেন্ট টাইপ আছে, যে এভরিওয়ান হু এঙ্গেজ ইওর পেজ, মানে আমার পেজে যারা এঙ্গেজ আছে তাদেরকে, না হু কারেন্টলি লাইক অর ফলো। ধরেন আমার ক্রিয়েটিভ আইডির পেজে 60,000 বা 70,000 ফলোয়ার আছে, তার মানে যারা ফলো দিয়ে আছে তাদেরকে বিজ্ঞাপন দেখাও, কারণ সে যদি এটাকে পছন্দ না করতো সে ফলো দিত না, বা সে যদি ইন্টারেস্ট না থাকতো আমি কেন আইটির পেজে ফলো দিয়ে রাখবো নাকি? আমি কি শুধু তাকে দেখাবো? না, এখানে আরও অপশন আছে এনি ওয়ান হু ভিজিট ইউর পেজ, মানে পেজ ভিজিট করছিল, এই যে আগের মতো সে লাইকও করে নাই, শেয়ারও করে নাই, আমাকে ফলোও দেয় নাই, বাট ভিজিট করছে, কারণ ফেসবুকের কাছে তো ডেটাগুলো থাকে কারা কি ভিজিট করতেছে। আবার এখানে আরও অপশন আছে যে হু এঙ্গেজ ইউর পোস্ট অর অ্যাড, মানে আমার আগের কোনো বিজ্ঞাপন সে দেখছে, মানে খুব ভুল করে ফেলছে সে, মানে পরবর্তী থেকে প্রত্যেক বিজ্ঞাপন তাকে দেখতে হবে যদি আমি রিটার্গেটিং বিজ্ঞাপন দেই। এরপরে আরও যদি আমি ন্যারো করতে চাই, দেখেন এখানে অপশন আছে যে হু ক্লিক এনি কল টু অ্যাকশন বাটন। আমরা বিভিন্ন সময় কল টু অ্যাকশন বাটন দিই না, লার্ন মোর, সেন্ডস হোয়াটসঅ্যাপ, সাইন আপ, রিড মোর বাটনগুলো দেয় না। রিড মোর মানে কি, সে কন্টেন্ট তো পড়ছেই, মানে আরও কিছু পড়ার জন্য ইন্টারেস্ট ছিল, তার মানে কিন্তু শুধু সামনে বিজ্ঞাপন গেছে তা না, সে ইন্টারেস্ট দেখে আরও ক্লিক করছে। তাহলে আমি যদি মনে করি আরেকটু পোটেনশিয়াল বের করি, যে না যারা কিনা হু সেন্ড এ মেসেজ টু ইউর পেজ, মানে আমার পেজে প্রতিনিয়ত মেসেজ করে কোনো ইনফরমেশন জানতে চাচ্ছে, তাহলে যারা কিন্তু অনলি রিচ করছে বা কমেন্ট করছে তার থেকে আরও ইন্টারেস্ট যারা মেসেজ করতেছে নাকি,
তাহলে আমি যদি মনে করি যে না, যারা মেসেজ দিচ্ছে আমার ধরেন একটা পেজের 50,000 ফলোয়ার, তার মানে প্রতিদিনই 400-500 মেসেজের উপর আসে, তাই আসবে না? তাহলে আমার প্রতিনিয়ত 6 মাসে যারা মেসেজ করতেছে তাকে দিই, দেখি। মানে আমাকে পোটেনশিয়াল কাস্টমারগুলো স্লট আকারে ফিল্টারিং করতে হবে, যেটাকে ফানেল আকারে সাজাইতে হবে। এটাও তো ফানেল। ফানেল হচ্ছে এটা কি, কুপি। এতগুলো অডিয়েন্সের মধ্যে আমি ছাইকে নিচ্ছি কারা মেসেজ দিচ্ছে, তারা আমার জন্য পোটেনশিয়াল। মানে আমি তো এ বি একটা স্লট করে করে সাজাচ্ছি, যে নেক্সট ফলো আপ এদেরকে করব, তার ফলো আপ এদেরকে করব। এইভাবে আমরা এগুলোকে টার্গেট করতে পারি। আর এখান থেকে যদি কোনটা, হ্যাঁ স্কিপ অপশন থাকে, তারপরেও আপনাকে 15 সেকেন্ড দেখতে হবে। 15 সেকেন্ড না দেখা পর্যন্ত আপনি স্কিপ বাটন চাপতে পারবেন না। হ্যাঁ, এটাকে বলা হয় ইনস্ট্রিম অ্যাড। তো এই যে ফাংশনগুলো আমরা দেখলাম, এখনো জয়েন দিচ্ছে? তো আমরা এখান থেকে যে কোনোটাই চুজ করতে পারি ফর কাস্টম অডিয়েন্সের জন্য। দেখেন তাহলে কত ফাংশন আছে না এখানে, কতভাবে আসলে অডিয়েন্সদেরকে টার্গেট করা যায়। শুধু 2 ক্লিকে বুস্টিং আর এখান থেকে রিটার্গেটিং, আসলে কোনটার রেজাল্ট ভালো আসবে আপনি চিন্তা করেন। এখান থেকে বেটার রেজাল্ট আসবে। হ্যাঁ, সো আমরা এখান থেকে এর বাইরেও আরও স্টাডি করলে হয়তো আরও ভালো জানতে পারবেন, আরও শিখতে পারবেন। তো এখানে আমরা যদি ফেসবুক পেজ যদি আমার একটু লার্জেস্ট না হয়, তাহলে এই অ্যাডগুলো কিন্তু রিটার্গেটিংয়ের আপনি ভালো বেনিফিটেড হবেন না। আসলে হবেন, আপনার তো ফলোয়ারই নাই, আপনার কেউ মেসেজ দিচ্ছেন, আপনার নতুন একটা পেজ। এই জন্য যাদের ভালো পেজ, বড় পেজ, তাদের জন্য এগুলো রিটার্গেটিং করতে সুবিধা হয়। ন্যূনতম না, এটা আসলে ডিপেন্ড করে আপনার বিজনেসের সাইজটা কেমন। আপনার বিজনেসের যদি আপনার টার্গেট থাকে ডেইলি আমি 500-1000 টাকার প্রোডাক্ট সেল করব, তাহলে আপনার হয়তো বা 1-1.5 হাজার একটা ভিজিটর থাকলেই হয়। আপনার যদি মনে হয় আপনি 50,000 টাকা ডেইলি ব্যবসা করবেন, তার মানে আপনার অডিয়েন্সের সাইজ আরও বড় হতে হবে। কাস্টমারটা একটা মার্কেটে যদি দোকান মানে মানুষই না আসে, সেখানে সেল হবে কই থেকে? মানুষ আসার মতো স্কোপ থাকতে হবে। এই জন্য আসলে পেজের দেখেন না যে অনেক সময় ফেসবুক পেজের ফলোয়ার বাড়ায় নাই প্রথম অবস্থায়। ফলোয়ার মানে অডিয়েন্স, আর যত বেশি পোস্ট করবেন আপনার তখন রিচ এঙ্গেজমেন্ট বাড়তে থাকে, মানুষ আপনার বিজনেস সম্পর্কে জানতে থাকে। কথায় আছে যে প্রচারে প্রসার, আপনি যত বেশি প্রচার করবেন আপনার ব্যবসা তত প্রসার হবে। তো আমরা এভাবে কাস্টম অডিয়েন্সগুলো সাজাতে পারবো। কাস্টম অডিয়েন্স সাজানোর পরে এবার আমরা ক্রিয়েট করব কি, লুকঅ্যালাইক অডিয়েন্স। লুকঅ্যালাইক অডিয়েন্স মানে কি? এটা হচ্ছে হু আর সিমিলার টু অডিয়েন্স দ্যাট ইউ অলরেডি ক্রিয়েট অ্যাবাউট। ইউ ক্যান ক্রিয়েট লুকে অডিয়েন্স। সহজ ভাষায় আমরা একটু আগে যে অডিয়েন্সগুলো ক্রিয়েট করলাম সেই রিলেটেড অডিয়েন্স, বাট নতুন নতুন কাস্টমার। মনে করেন আমাদের ক্রিয়েটিভ আইটি কি সার্ভিস দেয়? শুধু ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেয়? আইটি কোর্সের সেল করে থাকে নাকি? ক্রিয়েটিভ আইটি আইটি কোর্স সেল করে। সারা বাংলাদেশে কি ক্রিয়েটিভ আইটি একাই আইটি কোর্স সেল করে না আরো অনেক আইটি কোর্স আছে? অনেকে সেল করে না, অনেক প্রতিষ্ঠান আছে। সবাই সারা বাংলাদেশে সবাই কি ক্রিয়েটিভ আইটিকে ফলো করে? অন্যদেরকেও ফলো করে নাকি? তাহলে ক্রিয়েটিভ আইটিকে যারা ফলো করে তারা হচ্ছে আমার কাস্টম অডিয়েন্স, অর্থাৎ হু হ্যাভ অলরেডি শোয়ার ইন্টারেস্ট, মানে আমার বিজনেস সম্পর্কে জানে। আর যারা আইটি নিয়ে ইন্টারেস্ট বাট ক্রিয়েটিভ আইটিকে ফলো করে না, তারাও কি আমার অডিয়েন্স না এই প্রতিষ্ঠানের? এটা হচ্ছে আমাদের জন্য লুকঅ্যালাইক অডিয়েন্স, মানে আমার মতো সিমিলার নতুন নতুন কাস্টমার। বুঝতে পারছি? সো আমরা যদি এটাকে ক্লিক করি লুকঅ্যালাইক অডিয়েন্স, লুকঅ্যালাইক অডিয়েন্সে এখানেও আমরা পিক্সেলটাকে সিলেক্ট করে নিব। আমার পিক্সেলটা সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এখান থেকে একটা অডিয়েন্সের সাইজ, এটাতে বেশি পরিশ্রম করতে হবে না। আপনি অডিয়েন্সের সাইজ 0 থেকে 2% পর্যন্ত দিতে পারেন। এখান থেকে 2% পর্যন্ত দিতে পারেন না, আপনি চাইলে 10%ও দিতে পারেন। তবে এটা দিলে ফেসবুক আপনাকে খুব ভালো ডেটা দেয় না, কারণ সেই সাজেস্ট করে আপনি 1% পর্যন্ত নেন। অর্থাৎ যত এদিকে বাড়াবো আমার অডিয়েন্সটা ব্রড হবে, কিন্তু উল্টাপাল্টা অডিয়েন্সও ফেসবুক দেওয়া শুরু করবে। তখন যে ইন্টারেস্ট তাকেও দেখাবে, যে ইন্টারেস্ট না তাকেও দেখাবে, মানে আইটি রিলেটেড সিমিলার না তাকেও দেখাচ্ছে। তাহলে তাকে দেখায় তো লাভ নাই। এই জন্য আমার অডিয়েন্সের সংখ্যা কমায়নি, যাতে সে প্রপারলি অডিয়েন্স দেয় নতুন নতুন কাস্টমার। এটাকে দিয়ে জাস্ট আমরা এটাকে ক্রিয়েট করে ফেলবো। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? মানে আমরা পিক্সেল কিভাবে ক্রিয়েট করব, পিক্সেল কিভাবে ইনস্টল করব, এবং ফেসবুকে আমরা কাস্টম অডিয়েন্স কিভাবে
ক্রিয়েট করতে পারি এবং লুকে লাইক অডিয়েন্সটা আমরা কীভাবে ক্রিয়েট করব। মোটামুটি ক্লিয়ার নাকি? বাসায় কাজ করতে গেলে প্রবলেম ফেস করলে দেন হয়তো আমরা আরও ডিসকাশন করতে পারি। এই পর্যন্ত আমরা ক্লিয়ার যদি হয়ে থাকি দেন আমরা চলে যাব আগের মতো করে ফর অ্যাডভাইজিং আর ক্যাম্পেইন ক্রিয়েট। তো চলেন আমরা এখান থেকে আবারও চলে যাই অ্যাড ম্যানেজারে। অ্যাড ম্যানেজার হচ্ছে ফেসবুকে অ্যাড ক্রিয়েট করার প্ল্যাটফর্ম। কিছু বলবেন? ঠিক আছে, তাহলে আপনারা 10 মিনিট বা 5 মিনিট সময় নিয়ে নেন, নামাজ পড়ে নেন। তাহলে আমরা অডিয়েন্সগুলো কমপ্লিট করার পরে মানে অডিয়েন্সগুলো যখন ক্রিয়েট করব এরপরের কাজ হবে আমাদের ফেসবুকে অ্যাড চালানোর ক্ষেত্রে এগুলোকে কিভাবে ব্যবহার করব। আর আমরা জানি অ্যাডগুলো ক্রিয়েট করার জন্য আমরা দুইভাবে করতে পারি। এক হচ্ছে পোস্টে গিয়ে বুস্ট পোস্ট ক্লিক দেওয়া নাকি, পেজে বুস্ট পোস্টে ক্লিক দেওয়া। আরেক হচ্ছে যে আমাদের অ্যাড ম্যানেজার থাকবে, সেই অ্যাড ম্যানেজার থেকে প্রফেশনালি অ্যাড চালানো। সো আমরা যদি এখান থেকে দেখি ক্রিয়েট অপশন, আমরা এখান থেকে ক্রিয়েট অপশনে যাব। ক্রিয়েট অপশনে যাওয়ার পরে আমরা এখান থেকে এঙ্গেজমেন্ট অ্যাড ক্রিয়েট করব না মেসেজিং অ্যাড ক্রিয়েট করব, এই ক্যাম্পেইন অবজেক্টিভগুলো তো আমরা চিনি নাকি। তো আমরা গত ক্লাসে হয়তো বা এঙ্গেজমেন্ট করছিলাম, আজকেও এঙ্গেজমেন্টই দেখব। নেক্সটে আসার পরে আমরা এখান থেকে ম্যানুয়ালি ক্যাম্পেইন, ঠিক আছে, আমরা এখান থেকে ম্যানুয়ালি ক্যাম্পেইনে ক্রিয়েট করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে 3টা অপশন পাবো, আমরা তো জানি ক্যাম্পেইন নেম, অ্যাড সেট নেম, অ্যাডস নেম। ক্যাম্পেইন নেম আমরা বোঝার সুবিধার্থে যে নাম দিয়ে রাখবো সেটা থাকবে আমাদের ক্যাম্পেইন নেম। তো আমরা এখান থেকে টেস্টিং অ্যাডস দিলাম, এঙ্গেজমেন্ট অ্যাড ডিফল্ট এরকমই থাকবে। আমরা এখান থেকে নেক্সটে যাওয়ার পরে আমরা আসছি অ্যাড সেট নেম। অ্যাড সেটের মধ্যে কি কি ফিচার থাকে মনে আছে? নিচে গেলে তো পাবো, কিন্তু বলেন কি কি থাকে? অডিয়েন্স সেট করা, জিওগ্রাফি, লোকেশন সেট করা, বাজেট সেট করা, ইন্টারেস্টগুলো দেওয়া, তাই না? লোকেশন সবই এখানে কিন্তু যা কাজ ফিচার বেশি এখানে। সো আমরা এখান থেকে অ্যাড সেটেও সেম নেম দিচ্ছি। এরপরে হচ্ছে আমরা এখান থেকে কোন পেজের জন্য চালাবো এখান থেকে ক্লিক দিলে আপনার যদি মাল্টিপল পেজ আপনার অ্যাকাউন্টে থেকে থাকে, আপনি যেই পেজের আন্ডারে বিজ্ঞাপন চালাতে চাচ্ছেন সেটাকে কি করবেন, ক্লিক করে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে আমরা এখান থেকে আমি চাচ্ছি ইনস্টাগ্রামে চালাবো না, আমি চালাবো শুধু ফেসবুকে, ঠিক আছে? বা আপনি চাইলে ইনস্টাগ্রাম ফেসবুক দুটাও ক্লিক করে রাখতে পারেন। রাখার পরে আমরা এখান থেকে বাজেট, ফেসবুকে কয় ধরনের বাজেট দেওয়া যায়? 2 ধরনের, ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট মিনিমাম কত? $1। ডেইলি বাজেট $1। আপনি যখন পেমেন্ট মেথড অ্যাড করবেন, পেমেন্ট মেথড অ্যাড করার ওই জায়গায় কারেন্সি দেখবেন বিডিটি দেওয়া আছে, সেজন্য টাকা আসতেছে। ইউএসডি করে দিলে অটো চলে আসবে। এখানে ফেসবুকে ডেইলি বাজেট মিনিমাম হচ্ছে $1, এখানে $2 রেট দেখাচ্ছে, সমস্যা নেই, তারপরেও এটা চালু হয়ে যাবে, এটা সিগন্যাল দেখায়, মানে বলতেছে আপনি 1-এর উপর খরচ করলে রিচটা বেশি পাবেন। সো মিনিমাম 1 এটা রেট দিলেও চলে আসবে। আর এখান থেকে ডেইলি মানে হচ্ছে আমি প্রতিদিন কত খরচ করব। আর এখানে স্টার্ট ডেট মানে আপনার অ্যাডটা কবে থেকে চালু হবে, ধরেন আজকে 18 তারিখ, আর এখান থেকে অ্যাডটা এন্ডিং কবে হবে, আমি চাচ্ছি 25 তারিখে গিয়ে অ্যাডটা বন্ধ হবে। ডেইলি আমার এটা আগস্ট আছে, আমি জুনে চলে গেছে, আমি এখানে সরি জুনের 25 তারিখ, হ্যাঁ ঠিক আছে, 7 দিন চলবে বা 8 দিন চলবে, প্রতিদিন 1 করে খরচ হবে। আর আমি যদি এটাকে ক্লিক না দেই তাহলে অ্যাডটা অনগোয়িং চলতে থাকবে, আমি যখন অফ করব তখন এটা বন্ধ হবে। অনেক সময় ক্লায়েন্টের থাকে তুমি লং টাইম চালাতে থাকো, আমার গোল যখন অ্যাচিভ হবে আমি বলে দিব যে অ্যাড বন্ধ করো, সেক্ষেত্রে। আর যদি ক্লায়েন্ট ডেডলাইন দিয়ে দেয় যে 5 দিন 7 দিন, তো অবশ্যই আমাকে টাইমটা দিয়ে দিতে হবে। আর ডেইলি খরচ হবে এটা। আর লাইফ টাইম যদি হয় মোট কয় দিনের জন্য টোটাল কত খরচ করব নাকি, এটাই শুধু পার্থক্য। তো আমরা ডেইলি বাজেট এটা দিলাম, দেওয়ার পরে এবার আসি আমরা লোকেশন নাকি, লোকেশন আমরা
সারা বাংলাদেশ চালাতে পারি। ক্লায়েন্ট আবার বলে দিতে পারে স্পেসিফিক এরিয়া, হইতে পারে চট্টগ্রাম, হইতে পারে ঢাকা, অথবা শুধু সিটিগুলোতে। তবে সেই ক্ষেত্রে যাতে ওভারল্যাপিং না হয়। ওভারল্যাপিংয়ের কথা মনে আছে তো, অর্থাৎ এক সিটির উপর আরেক সিটিটা ডাবল হয়ে যাওয়া, আমরা ওইভাবে না রাখবো। এরপরে আমরা এখান থেকে অডিয়েন্স, আমরা এই অডিয়েন্সের ঘরে কি ইউজ করছিলাম? বলেন ওয়ার্ডগুলা, যেমন হচ্ছে জুরাসিক পার্ক, জুরাসিক মুভি, জুরাসিক ওয়ার্ল্ড, টি শার্ট নিয়ে দেখছিলাম নাকি? না, এখানে কিছু ইউজ করি না, ফাঁকা রাখছিলাম। আপনাদেরকে বলছিলাম যখন আমরা পিক্সেল ক্রিয়েট করব, অডিয়েন্স ক্রিয়েট করব, তখন আমরা ব্যবহার করব। আপনারা যেটা ব্যবহার করছেন সেটা হচ্ছে ডিটেল টার্গেটিং। এই জায়গায় একটু আমাদের ভুল হয়ে যায়, মনে ভুলে যাই। আমরা ডিটেল টার্গেটিংয়ে গিয়ে হয় ইন্টারেস্ট, বিহেভিয়ার বা ডেমোগ্রাফি এগুলো দিছিলাম না? তাহলে এখন যেহেতু আমরা রিটার্গেটিং দিব, মানে আমার অডিয়েন্স এখন ক্রিয়েট করা আছে নাকি, আপনি যখন এই অডিয়েন্সের ঘরে ক্লিক দিবেন, আপনার যে অডিয়েন্সের নামগুলো সব চলে আসবে। এই যে আসছে লুকালাইক অডিয়েন্স আসছে, কাস্টম অডিয়েন্স আমি কি কি ক্রিয়েট করে আসছি, এই যে রেডি হয়েছে নাকি। তার মানে আমি চাচ্ছি আমার ভিডিও ভিউ, এই যে একটু আগে ধরেন ক্রিয়েট করছি আমি, করে কিন্তু সেভ দেই নাই, করা ছিল, আমি এদেরকে টার্গেট করব। এরপরে আরও কি করতেছি, আমার যে এই যে ভিডিও এডিটিংয়ের ভিডিও কে দেখছে, মানে নিউ ভিই মানে ভিডিও এডিটিং নিয়ে একটা ভিডিও হয়েছিল, সেটা কে দেখলো, ওকে। আমি এভাবে মাল্টিপল চুজ করতে পারি। এখন দেখেন রাখা, মানে যে আমি ক্রিয়েট করে রাখার সুবিধা হচ্ছে, এখন আমি বিজ্ঞাপনের সময় কোন অডিয়েন্সকে টার্গেট করবো যা শুধু আমি সিলেক্ট করে দিচ্ছি। এটা দেওয়ার পরে আমি এখান থেকে ফাইনালি কি করব, এজ এর আগে কি দিছিলাম, আমরা ওই প্রোডাক্টটার গ্রাফ দেখছিলাম যে ইন্টারেস্ট 18 থেকে 45 ছিল, সেটা দেখে বসাইছি। এখন আমরা কোনো জেন্ডার এবং এজ দিব না, সিলেক্ট করব না, কারণ আমি নিজেও জানি না ফেসবুকে কেমন এজের পিপল আমার এগুলোতে ভিজিট করতেছে, ভিডিও ভিউ করতেছে। কিন্তু ফেসবুকের এআই ভালোই জানে যে কারা ভিজিট করতেছে, তার মানে সে র্যান্ডমলি অটোমেটিকলি টার্গেট করবে, আমার বাধ্যবাধকতা করে দিয়ে লাভ নাই। এটাও আমি দিচ্ছি না, এবং ডিটেল টার্গেটিংটা ফাঁকা থাকবে, কারণ আমার তো অডিয়েন্স এখন এরা, আমি আবার কেন ইন্টারেস্টটা দিব। আমরা যদি ইন্টারেস্ট কিওয়ার্ডগুলো মন মতো আমরা নিজেরা সিলেক্ট করি, তাহলে কাস্টম অডিয়েন্স ফাঁকা রাখবেন, আর কাস্টম অডিয়েন্স ঘরের ব্যবহার করলে ডিটেল টার্গেটিং ফাঁকা রাখবেন। এই দুইটা জায়গা মনে রাখলে আপনার জন্য সুবিধা হবে। ব্যাস, দ্যাটস এনাফ। আমরা এখানে নেক্সট আর কিছুই করবোই না, জাস্ট প্লেসমেন্টগুলো আপনি ঠিক করে দিতে পারেন। যে প্লেসমেন্টটা এডিট করে আমরা যদি চাই ম্যানুয়াল প্লেসমেন্ট, প্লেসমেন্ট হচ্ছে আমার বিজ্ঞাপনগুলো কোথায় কোথায় চলবে, কোন কোন প্ল্যাটফর্মে চলবে, কোন কোন ফাংশন ফিচারে, লাইক কোথায়, যে ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, ফিড, এরপর হচ্ছে প্রোফাইলে, মার্কেট প্লেসে, ভিডিওর ভিউ, দেখেন এখানে দেখাচ্ছে ইনস্টাগ্রাম এক্সপ্লোর, হ্যাঁ, এরপর হচ্ছে মেসেজিং স্টোরি, মেসেজের মধ্যে আসে না, মেসেজের মধ্যেও অ্যাড আসে, যে এটা হচ্ছে অ্যাড, এখানে মাউস দেখেন ইনবক্সে যে স্পার্স মার্কেট দেখাচ্ছে, ওটা হচ্ছে মেসেঞ্জারে অ্যাড। এক্সপ্লোর, এখানে আপনার যদি মনে হয় যে স্টোরি, ইনবক্সে এগুলোতে দেখাবো না, আনচেক মার্ক দিতে পারেন, ক্লায়েন্টের যদি রিকোয়ারমেন্ট থাকে, আর না থাকলে ডিফল্ট রেখে দেন, সমস্যা নেই। দেওয়ার পরে আমরা কি করব, নেক্সটে এসে আমরা আবারও এখানে অ্যাড সেট নাম দিচ্ছি। অ্যাড সেটের নামে গিয়ে আমরা এখান থেকে পেস্ট করতেছি সেম নামটাই, টেস্টিং অ্যাড। আমরা তো এখান থেকে মনে হয় জানি যে আমরা ক্রিয়েট অ্যাড এবং এক্সিস্টিং পোস্ট এই দুইটা সম্পর্কে তো জানি নাকি। ক্রিয়েট অ্যাড মানে হচ্ছে হিডেন অ্যাড, যেটা পেজে পোস্ট থাকে না, আর এক্সিস্টিং পোস্ট মানে হচ্ছে আমার পেজে পোস্ট আছে। দেখেন আমি একটু এক্সিস্টিংটা দেখে দেই, এক্সিস্টিং সিলেক্ট করে নিলে সিলেক্ট পোস্টে ক্লিক দিলে আমার পেজের সকল পোস্ট দেখাবে। এই মুহূর্তে আমার পোস্টগুলো দেখাচ্ছে যা যা অলরেডি পেজে আছে না। আমি যদি চাই এই পোস্টটাকে বুস্ট করব, ক্লিক দেন কন্টিনিউ, এই যে এখান থেকে আসছে। আমি কি পোস্ট করলাম না পোস্ট অলরেডি এক্সিস্ট ছিল। তো আমরা এক্সিস্টিং পোস্ট আর এই দুইটার মধ্যে পার্থক্য আমি বুঝতে পারলাম, বাট আমরা এখান থেকে এই অ্যাডটা চালাবো না। আমরা আজকে একটা নতুন অ্যাড দেখব, যে অ্যাডটাকে বলা হয় ক্যারোসল অ্যাড। ক্যারোসল মানে কি, স্লাইড শোর মতো যেগুলো সোয়াইপ করা যায়। ক্যারোসল ইমেজের সাইজ হচ্ছে
1080 বাই 1080 ইমেজের সাইজ যখন ব্যানার বানাবেন। তো ক্যারোসল অ্যাড অলওয়েজ হিডেন হয়, যেগুলো আমরা স্লাইড শোর মতো অ্যাডগুলো আসে আমাদের সামনে, এটা কখনো পেজে পোস্ট থাকে না, কারণ অলওয়েজ ক্যারোসল অ্যাড হিডেন থাকে, কারণ আদারওয়াইজ ফেসবুকে এটার কোনো ফিচারই নাই। তো আমি যখন ক্যারোসলটা সিলেক্ট করব, ক্যারোসল সিলেক্ট করলে আমরা একসাথে কয়টা ইমেজ ব্যবহার করতে পারবো? 10টা। এই যে 10টা। দেখেন এখান থেকে আমরা কি করতেছি, কার্ট অ্যাড ইমেজ। আপনার যদি ডিজাইন করা থাকে সেই ডিজাইনটা কি করবেন, এখান থেকে আপলোড করবেন। আমি আপলোড করতেছি না, আমার এখানে ধরেন ড্যাশবোর্ডে কিছু ইমেজ আছে, আমি মনে করেন সাইজ যদিও বা হয় নাই, আমি যে সাইজে আছে না কেন সেটাই দিচ্ছি আপাতত। এটা একটা ইমেজ। এরপরে আমি অ্যাড টু কার্ট, আরও ইমেজ অ্যাড করতেছি। পিসি একটু স্লো কাজ করতেছে। দুইটা ইমেজ দিলাম, নিচে নামতেছে না কেন? আচ্ছা আমি ধরেন 3টা ইমেজ দিলাম, অ্যাড ইমেজ। আমি এখান থেকে 4টা ইমেজ দিলাম। ওকে, আমি এখনো কোনো কন্টেন্ট দেই নাই, তাই না? কন্টেন্ট দেই নাই আপাতত। কন্টেন্ট যেহেতু এখন লেখার সময় নাই, আমি একটা কন্টেন্ট কপি করে নিয়ে আসি নাকি। আমি ক্রিয়েটিভিটি পেজে যাই। আমি এমনি জাস্ট কপি করার জন্য যাচ্ছি। আপনার যদি কন্টেন্ট তো অবশ্যই লেখা থাকবে, কপি থাকবে না, টেক্সট তো লেখা থাকবে, আপনি কি প্রমোশন করতে চাচ্ছেন। আমি মনে করেন এই কন্টেন্টটা নিতে চাচ্ছি, দেখি এখান থেকে একটা কন্টেন্ট কপি করি। আচ্ছা ধরে নিলাম এটা, মানে টেক্সট একটা, ইমেজ 10টা বা 5টা। তাহলে আমি এখান থেকে এই টেক্সটটাকেই, এখান থেকে আপনি যেটা অপশনস পাবেন সেটা এখানে টেক্সটটা দিয়ে দিবেন, প্রাইমারি টেক্সট। হ্যাঁ, এখান থেকে প্রাইমারি টেক্সট। ওকে, আমি যখন প্রাইমারি টেক্সট দিব, আমি যদি এখান থেকে এটাকে প্রিভিউ করি, অ্যাডটা কিভাবে দেখাবে, আমি যদি একটু এক্সপ্যান্ডে যাই, ডেস্কটপ ভিউ যাই, ডেস্কটপ ভিউয়ে গেলে দেখবেন, অর্থাৎ কন্টেন্ট একটাই, কন্টেন্ট আপনি 10টা দিতে পারবেন না, ডিফারেন্স টাইপ অফ ইমেজ ইউজ করতে পারবেন। এই যে এটা কন্টেন্ট নাকি, এই যে ইমেজ, নেক্সট, এভাবে আমাদের সামনে অনেক বিজ্ঞাপন আসে না, এগুলোকে বলা হয় ক্যারোসল। তবে এখান থেকে আমরা চাইলে একটু হেডিংগুলো চেঞ্জ করতে পারি। বাই ডিফল্ট দেখাচ্ছে চ্যাট উইথ আস ডিফল্ট দেখাচ্ছে, তাই না? আমরা এগুলোকে একটু চেঞ্জ করে নিতে পারি। আমি এখানে ইমেজের উপর ক্লিক দিলে একটা ডেসক্রিপশন হেডিং দিতে দেয়। আমি হয়তো দিলাম যে ডিএমএ 50% অফ, মানে ডিএমএ ডিসকাউন্ট দিচ্ছে, মানে প্রোডাক্টের একটা কোনো হেডিং বা অফারে থাকে তো নাকি। এরপরে আমি কি করতেছি, ডিএম এর পরে আমি হয়তো দিলাম জিডি, মানে গ্রাফিক ডিজাইনে 60% অফ। এরপরে আমি দিলাম যে ওয়েবে আমি এখান থেকে 70% দিলাম। হ্যাঁ, অফ। হ্যাঁ, কল টু অ্যাকশনের মতো কাজ করবে। আমরা অনেক সময় দেখি না যে সাইন আপ করতে রেজিস্ট্রেশন করুন, যে লেখাটা দেয় সেটা এখানে শো কর, এটা দেয়, এখানে দেয়। আর এই টেক্সটটাই আপনার এখান থেকে আমরা যদি প্রিভিউ করি, প্রিভিউ করলে এখানে দেখেন সুন্দর করে টেক্সটটা আপনাকে দেখাবে। এই যে এখান থেকে দেখাচ্ছে না 50% অফ, জানতে মেসেজ করুন, মানে অফার সম্পর্কে জানতে মেসেজ করুন। এই যে আমি যা লিখে দিব সেটাই এখানে শো করবে। তাহলে এখানেও কিন্তু সুন্দর করে দিতে পারি। আর আমরা যদি কোনো ইমেজ আগে পিছে করে দিতে চাই, যে আমি চাচ্ছি এই ইমেজটা সবার সামনে থাকবে, সেটাও করা সম্ভব। এই যে ইমেজটাকে ড্র্যাগ করে নিয়ে গিয়ে উপরে রাখেন,
এটাও দিতে পারবেন। এটাকে বলা হয় হিডেন অ্যাড। আর আমরা যেহেতু মেসেজিং অ্যাড দিছি, কল টু অ্যাকশন বাটন হিসেবে দেখেন যে আপনি চাচ্ছেন হয়তোবা গেট কোয়াইট, এরপর হচ্ছে কন্ট্যাক্ট আস, বুকিং নাও, মানে আপনি চাচ্ছেন একটা সিট বুকিং রেখে দিবেন, বুক নাও, মানে ক্লিক দিলে যাতে বুকিং করা যায়, বা কোনো অ্যাপয়েন্টমেন্ট নিলে যে একটা বুকিং, আপনি কোনো অ্যাপ্লাই, কোনো জব প্রপোজালের মতো করে হইলে ধরেন আপনার থেকে অ্যাপ্লাই মানে কি আপনি একটা অ্যাপ্লিকেশন করে রাখতেছেন রেজিস্ট্রেশন ফর্ম দিয়ে যে আপনি একটা সিটের জন্য অ্যাপ্লাই করলেন, যে কল টু অ্যাকশন বাটন দিব আমরা এখান থেকে দেখেন কল টু অ্যাকশন বাটন, বা আমরা এখান থেকে সাইন আপ বা শপ নাও, এখানে বিভিন্ন বাটন আছে। তবে এটার সাথে আমরা চাচ্ছি মেসেজিং, যাতে মেসেজ করে ডিটেলস জেনে নিক। বোঝা গেছে? এবার ফাইনালি আমরা যদি পাবলিশ করি দেন রিভিউয়ের সময় নেবে, রিভিউ করার পরে অ্যাডটাকে অ্যাক্টিভ হয়ে যাবে। পাবলিশ হইতে একটু সময় নেয়, সেটা তো আমরা জানি। কি পারবো? আমরা আরেকটা ভিন্ন অ্যাডও দেখতে পারি, এটা খুবই পপুলার। এঙ্গেজমেন্ট অ্যাডটা খুব পপুলার, মেসেজিং অ্যাড ওইটা পপুলার, আর ক্যারোসেল অ্যাড এটাও পপুলার। এবং আমি যদি এটাকে কেটে দেই, আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। আমরা যদি এখান থেকে আরও ক্রিয়েট করি, আমি সেভ করলাম না, আমি ডিসকার্ড করে দিই, সেভ দিব না। এখান থেকে আমি যদি যাই, এই যে সেলস অ্যাড এবং হচ্ছে এঙ্গেজমেন্ট মেসেজিং সেম, মোটামুটি সিমিলার, প্রায় 95% সিমিলার, একই আমি পারবো। তবে একটু ভিন্ন আছে লিড অ্যাড, এটাও খুবই পপুলার। লিড অ্যাড, লিড মানে কি? না, ডেটা কালেক্ট করা। লিড ফর্ম, এটা হচ্ছে ফর্ম ফিল আপ করতে হয়, আপনার নাম, ফোন নাম্বার, ইমেইল, মানে আমি যা যা ডেটা চাবো সেটার আন্ডারে একটা লিড ফর্ম ক্রিয়েট করা যায়। দেখেন আমি যদি এখান থেকে লিডটাকে আমি লিড অ্যাড দিতে চাই, আমি সেই ক্ষেত্রে এখান থেকে কন্টিনিউ আসার পরে আমি এখান থেকে ওকে, আমি এখান থেকে হয়তোবা নিউ লিড ক্যাম্পেইন নাম দিলাম, টেস্টিং, মানে লিড ক্যাম্পেইনটা করতেছি টেস্টিং পারপাসে। তো এখান থেকে আমার এটা লিডই থাকবে অবজেক্টিভ, আগের মতো করে। বাজেট ডিফল্ট যা আছে আমি সেটাই দিচ্ছি, ডেইলি বাজেট যা আছে আমি আর হাত দিচ্ছি না, কারণ এগুলো তো আমরা জানি। ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট, কোথায় পরিবর্তন ততটুকুতে বলবো। এরপরে আমরা যদি এখন নেক্সটে আসি, নেক্সটে এসে এখানেও আমাকে নাম দিতে হবে। এখানে অপশন আছে ইনস্ট্যান্ট ফর্ম। ইনস্ট্যান্ট ফর্ম হচ্ছে ফেসবুকের নিজস্ব ফর্ম দিবে তারা আপনাকে একটা ইনস্ট্যান্ট ফর্ম। আবার একটা অপশন আছে ইনস্ট্যান্ট ফর্ম অ্যান্ড মেসেঞ্জার, মানে আমার ফর্মও তৈরি করে দিবে, এখানে মেসেজে ক্লিক দিলে মেসেজের মধ্যে একটা ফর্ম হয়ে যায়। আপনি খেয়াল করে দেবেন অনেক জায়গায় হয়তো ভুল করে ক্লিক করে একটা ই কমার্স সাইটে, প্রোডাক্টে বাই ডিফল্ট কিছু ডেটা আপনার চলে যায় ওখানে। তো দুইভাবে তৈরি করা যায়, ইনস্ট্যান্ট ফর্ম অ্যান্ড মেসেঞ্জার, এটা বেশি ভালো। ইনস্ট্যান্ট ফর্ম আমরা এটাই যদি দেখি, ইনস্ট্যান্ট ফর্ম, ওকে, কস্ট পার রেজাল্ট, গোল্ড, ডিফল্ট এরকমই থাক, অ্যাড কবে থেকে কবে চলবে এরকমই থাকবে, লোকেশন এগুলো থাক, প্লেসমেন্ট আমরা নেক্সট, কিছু পরিবর্তন করলাম না। আর যেখানে পরিবর্তন করা প্রয়োজন সেখানে আমরা দেখব জাস্ট, কারণ অডিয়েন্স টার্গেট করা, লোকেশন সেট করা, বাজেট সেট করা সবই আগের মতোই, শুধু ফাংশন মেসেজ, আর এটার ফাংশন হচ্ছে লিড। তো এটাতে এসে এখানে একটু কাজ করতে হবে আমাদের। সেই কাজটা হচ্ছে এই যে ক্রিয়েট অ্যাড আসছে না, ক্রিয়েট অ্যাডই থাকবে। ক্রিয়েট অ্যাড, আমি এখান থেকে এই যে ক্রিয়েট ফর্ম, এখান থেকে আপনাকে ফর্ম ক্রিয়েট করতে হবে। আমি যদি এখান থেকে ক্রিয়েট ফর্মে যাই, হ্যাঁ, ফর্মে গিয়ে আপনি এখান থেকে দেখেন 4টা স্টেপ আসবে। প্রথমে আপনি এখান থেকে একটা হেডিং দিবেন, আমরা এখান থেকে ইন্ট্রো দিব, এখান থেকে ডিফল্ট যা আছে এটা দেওয়ার পরে আমরা একটা ইন্ট্রো হচ্ছে হেডিং মেসেজ আপনি যা দিবেন। আমরা এখান থেকে যদি দেই ডিজিটাল মার্কেটিং কোর্স, আচ্ছা দেখি সেমিনারে কোনো পোস্ট আছে কি না, আমি একটু তাই দেখি। সেমিনারে জয়েন করতে ফ্রি, রেজিস্ট্রেশন করুন, ওকে। লিড মানে তো ডেটা কালেক্ট করা, কেন ডেটা দিচ্ছে সেটা জানাইতে হবে না কাস্টমারকে। এখান থেকে আমি হয়তো দিলাম, আপনাদের সামনেও হয়তো বা দেখবেন অনেক সময় এরকম করে শো করে, এটা হচ্ছে লিড ফর্ম এটা। এরপরে আমি কি করব, এখান থেকে একটা শর্ট ব্রিফ মেসেজটা কেমন যে হয়তো বা আপনি এখান থেকে দিলেন যে
এতটুকু। ওকে, এখান থেকে যা দিবেন সেটা এখানে এভাবে শো করবে, ঠিক আছে, এভাবে শো করবে। এরপরে আমি যদি যাই নেক্সটে গেলে এখান থেকে ফর্মটাতে আপনি কি দিবেন সেটা এখান থেকে আছে মাল্টিপল চয়েস, শর্ট অ্যান্সার। মাল্টিপল চয়েসটাই ভালো। এখান থেকে আমরা কি কি ডেটা চাচ্ছি সেটা এখান থেকে আমরা চুজ করতে পারি। যে আমি চাচ্ছি কি, আমি ইমেইল নিব, তার ফোন নাম্বার, এখান থেকে আরও অপশন আছে কন্ট্যাক্টের মধ্যে ফোন নাম্বার। আচ্ছা, আমি ফোন নাম্বারটা নিলাম। ফোন নাম্বারের পরে আমি তার কি নিব, হোয়াটসঅ্যাপ নাম্বারও নিতে পারেন, অথবা তার অ্যাড্রেস বা সিটি, সে কোন শহরের। আমি চাচ্ছি যে আমার চিটাগংয়ের বাইরে হলে সেই লিড দরকার নেই, আমি একটু ফিল্টারিং করবো যে আসলে কারা রেজিস্ট্রেশন করতেছে। এরপরে আমি আরও কি ডেটা নিব, কান্ট্রি অথবা ইউজার ইনফরমেশন, ফার্স্ট নেম লাস্ট নেম তো আছে, ডেমোগ্রাফি থেকে তার ডেট অফ বার্থ, জেন্ডার, ম্যারিড স্ট্যাটাস চাইলে আপনি রাখতে পারেন। তবে মনে আছে আমরা কী কী ডেটা নিতে পারবো না, যেমন ফিনান্সিয়াল কোনো ইনফরমেশন, এনআইডি কার্ডের ডেটাগুলা, গ্যাম্বেলিং, এরপরে হচ্ছে কোনো বাজি খেলার কোনো আপনার গ্যাম্বেলিং সাইটের প্রমোশন, এই ধরনের এগুলো করা যাবে না। তাহলে এখান থেকে আমরা যা নিচ্ছি সেগুলোই এখান থেকে ফর্মে ক্রিয়েট হয়ে যাবে। আমি যদি চাই যে না আমি ইমেইল লাগবে না আমার বিজনেস পারপাসে, এটাকে অপশনাল আমি কেটে দিচ্ছি। এগুলো রেখে দিলে আমি হয়তো ছোট্ট করে এখানে লিখে দিলাম যে নিচের দেওয়া তথ্যগুলো ফিল আপ করে সহায়তা করুন। আমি এখানে যা লিখে দেবো সেটা এখানে শো করবে। তাহলে আমি এখান থেকে এটা লিখলাম না, জাস্ট এতটুকুই কপি করলাম। হ্যাঁ, এটার সাথে যদিও এটা ম্যাচিং না, আমার এখানে আসলে কিবোর্ড এখন অপ্র দেওয়া নাই, বাংলা লিখতে গেলেও সমস্যা, বাংলা ইংলিশ হলে আবার বাংলিশ হয়ে যাবে। তো জাস্ট যেটা দিলাম যে মানে পছন্দের কেরিয়ার নিয়ে গাইড চাইতে আপনার ডেটাগুলো ফিল আপ করুন, আমরা হয়তো বা কাউন্সিলিং করে তাকে ডিটেল জানাবো। সে তখন এটা দেখবেন যে সাইন আপ বাটনে ক্লিক করে অটো ফর্ম ফিল আপ হয়ে যায়, কারণ তার ফার্স্ট নেম দিয়ে আছে, ফেসবুকের লাস্ট নেম দিয়ে আছে, ফোন নাম্বার ব্যবহার করছে, ডেট অফ বার্থ আছে, এটা অটোই ফিল আপ হয়ে যায়। তাহলে এই ডাটাগুলো যখন দিল, আমি যদি নেক্সটে যাই, নেক্সটে আসার পরে আমরা একটা ডিসক্লেমার বা প্রাইভেসি পলিসি দিতে পারি যে আমাদের পলিসিগুলো কি কি। কারণ এটা আমি যদি পলিসি না দেই, আমাদের পলিসি ইউআরএল না দেই, তাহলে ফর্মটা সাবমিট নিবে না ফেসবুক। এই জন্য আমরা যেমন পলিসি, আপনার যদি ওয়েবসাইট থেকে থাকে বা আপনার যদি প্রতিষ্ঠান থাকে, আপনার ওয়েবসাইটে তো একটা পলিসি আছে নাকি, আমাদের যেমন যে পলিসি পেজ এটা হয়তো আছে। আমি এখান থেকে আমাদের প্রাইভেসি পলিসির লিঙ্কটা নিচ্ছি, এখান থেকে সেই লিঙ্কটা দিলাম এখান থেকে পলিসি, ঠিক আছে। এটা দেওয়ার পরে আমি যদি নেক্সটে যাই, এটা আপনাকে প্রিভিউ দেখাবে যে আপনার এটা অ্যাডটা কীভাবে আসবে। আমি ইমেজ আপলোড করি না, এখানে ইমেজও আপলোড করা যায় শুরুতে, হ্যাঁ, অথবা ব্যানার থেকে অটো আপলোড নিয়ে নিবে। এখানে যে একটা কাভার ফটোর ইমেজ আসবে আপনার প্রমোশনাল যে ব্যানার অ্যাডের জন্য, সেই অ্যাডও এটা মানে এখানে আসবে। এন্ডিংয়ে গিয়ে আপনি এখান থেকে কী করলেন, ফর্মটা সাবমিট হয়ে গেলে হয়তোবা ধন্যবাদ জানাইলেন যে আপনার রেজিস্ট্রেশন সফল হয়েছে, আমাদের প্রতিনিধি দ্রুতই আপনার সাথে যোগাযোগ করে বিস্তারিত জানিয়ে দিবে। সে একটা কনফার্ম হইলো যে না আমারটা সাবমিট হয়েছে। এখান থেকে আপনি মেসেজটা এবং একটা মেসেজ কি দিবেন সেটা আপনি আপনার মতো করে সেট করে দেন। আর এখান থেকে আমরা যদি চাই যে ইমার্জেন্সি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে সে কিভাবে করতে পারে, আমরা এখান থেকে একটা কল টু অ্যাকশন বাটন দিতে পারি। কল টু অ্যাকশন বাটন, এই যে এখান থেকে কল বিজনেস। তাহলে আমি হয়তো বা কল বিজনেস এখান থেকে +88 আমাদের কান্ট্রি কোড দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি 01847422964, তাই আমি আমার নাম্বার দিলাম বা অফিসের প্রতিনিধির নাম্বার দিলাম। নাম্বার দেওয়ার পরে এটা নাম্বারটা যখন দিলাম, দিয়ে আমি হয়তো কল নাও অথবা নো মোর অ্যাবাউট আস প্লিজ কল হিয়ার, আরও জানতে তুমি কল করো। কারণ তার যদি এখান থেকে মোবাইল থেকে করে, কল বাটনে ক্লিক করলে অটো কল চলে আসবে আমার ফোনে, আমার নাম্বার একটু ব্যাকগ্রাউন্ডে দেওয়া আছে, কল নাও। বা এখান থেকে দেখাচ্ছে মেসেজগুলো, আমরা এভাবে সেট করে দিয়ে দিতে পারি। চাইলে আপনি কোনো মেসেজ এখান থেকেও সেট করে দিতে পারেন, যে আরও কিছু মেসেজ যেন আমরা পরে আপনাদেরকে নিজেরাই কল দিয়ে জানিয়ে দিব। জাস্ট ক্রিয়েট ফর্ম দিলে ফর্ম ক্রিয়েট হয়ে যাবে এটার আন্ডারে। ফর্ম ক্রিয়েট যখন হয়ে যাবে, দেন আমি এটাকে ফর্ম আসলে ক্রিয়েট করব না,
তারপরে আমি যখন ফর্মটা সিলেক্ট করে নিব, মনে করেন আমার এখানে আরও আগের ফর্ম ক্রিয়েট করা আছে, হ্যাঁ, আমি একটা ফর্ম জাস্ট সিলেক্ট করে নিচ্ছি যে আমি এই ফর্মের আন্ডারে বিজ্ঞাপনটা চালাবো। তো এখান থেকে আমি যখন বিজ্ঞাপনটা চালাবো আমার কল টু অ্যাকশন বাটন হিসেবে কেমন শো করবে, আমি যদি নিচের দিকে আসি, আমি একটা প্রাইমারি টেক্সট দেই, যে টেক্সটটাকে আমার সেমিনারের জন্য এটা কপি করছিলাম, তাই না? আমরা যদি এখান থেকে টেক্সটটা দেই, আর এখান থেকে যদি লিখে দেই যে সেমিনারে জয়েন করতে ফ্রি সাইন আপ করুন বা রেজিস্ট্রেশন করুন, আমি এখান থেকে এই যে কল টু অ্যাকশন বাটন হেডিং দেওয়া আছে আমি এখান থেকে ডিফল্ট দিলাম, তাহলে আমি ব্যানারটা দেই নাই, সেই জন্য এখানে ইমেজ আসে নাই, আমার একটা ব্যানার দেওয়া লাগতো। আর কল টু অ্যাকশন বাটন অবশ্যই সাইন আপ হয়, কারণ যখনই লিড অ্যাড দিবেন লিড অ্যাডের ক্ষেত্রে অবশ্যই কি সাইন আপ বাটন থাকবে। তাহলে আমি যদি এখান থেকে ব্যানার সহ সুন্দর করে প্রিভিউ করি, প্রিভিউ করলে দেখেন এখান থেকে আমার সেই অ্যাডটা দেখাবে, এখান থেকে আমার সেই বিজ্ঞাপনটা দেখাবে, এই যে এখান থেকে বিজ্ঞাপনটা দেখাচ্ছে এবং কল টু অ্যাকশন বাটন হিসেবে দেখাচ্ছে সাইন আপ। এই যে সাইন আপে ক্লিক করলে আমি যে একটু আগে ফর্ম ক্রিয়েট করছি সেই ফর্মটা তার সামনে পপ আপ করে উঠবে, ডেটা ফিল আপ করে সাবমিট করলে আমার কাছে ডেটা চলে আসবে। জি অনেকে পোস্টের সাথে গুগল ফর্ম অ্যাড করে তারপরে না, সেটা আলাদা বিষয়, সেটা হচ্ছে গুগল, আমার এখানেও গুগল ফর্ম আছে, এই যে দেখেন এখানে যদি ক্লিক দেয় সে রেজিস্ট্রেশন করলে কি করবে, গুগল ফর্মে যাবে, গুগল ফর্মে গিয়ে ডেটা, এটা অনেকের কাছে হ্যাসেল হয়, আমি আবার ক্লিক দিব, মেইল লগ ইন করবো, তারপরে আস্তে আস্তে ডেটাগুলো ফিল আপ করবো, সেটা না করে ওয়ান ক্লিক করলে পপ আপ করে আস্তে আস্তে আমি ডেটা দিচ্ছি, সে আরও ইজিতে নাম্বারগুলো দিয়ে শেয়ার করে, দুইভাবে। হ্যাঁ, তো এখান থেকে আমরা এইভাবে লিড অ্যাডটা চালাই দিতে পারি। হ্যাঁ, রাইট, ভেরি গুড কোশ্চেন। যখন প্রশ্ন হতে পারে আমাদের যে সে সাইন আপ করতেছে, লিডগুলো জমা দিচ্ছে, বাট এই লিডগুলো এসে কোথায় জমা হবে নাকি? ওকে ফাইন, আমরা যখন অ্যাড ম্যানেজারে যাব অথবা মেটা বিজনেস সুইট, আমাদের মেটা বিজনেস সুইট আছে তো নাকি? আমরা যখন ফেসবুক পেজে যাব মেটা বিজনেস সুইটটাকে লগ ইন করে নিব, মেটা বিজনেস সুইটে আসলে এখান থেকে আপনি দেখতে পাবেন ইনস্ট্যান্ট ফর্ম নামে একটা ফিচার আছে, অল টুলসে যাই, ইনস্ট্যান্ট ফর্ম আছে, অ্যাড ম্যানেজারও আছে, অ্যাড ম্যানেজারও আছে, এখানেও আছে, দুই জায়গায় আপনি পাবেন। আমি যদি ইনস্ট্যান্ট ফর্মে যাই, ইনস্ট্যান্ট ফর্মে গেলে আমার যে নামে ফর্ম ক্রিয়েট আছে সবই আছে, দেখেন একটা মান্থলি লিড কালেক্ট করতেছি আমরা, ডিএম এর কোর্সের জন্য লিড কালেক্ট করতেছি আমরা, মানে যা পারপাসে করতেছি সেগুলো সকল জমা আছে, যেমন সেই লিডগুলো কোনটা আসতেছে সেটা এখান থেকে দেখতে পাচ্ছি আমরা, এবং এটাকে আমরা কি করতে পারি, ডাউনলোড, এক্সেল ফরম্যাটে থাকে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যখন হয়তোবা 7 দিনের জন্য লিড অ্যাড চালাইছেন, আজকে একদিনে আপনার কাছে হয়তো 100 আসছে, আপনি যখন ওই 100টাকে ডাউনলোড করবেন তখন কিন্তু 100 হারাই যাবে, আপনি হয়তো চিন্তা করবেন আবার তো আরও 6 দিনে জমা হবে কিছু, আগের 100 কিন্তু হারাই যাবে। সো ফাইলটাকে ভালোভাবে কেয়ারফুলি রেখে দিবেন। আর যদি হারাই যাবে না, আপনি যখন আবার ডাউনলোড করবেন, ডাউনলোড করার সময় যদি আপনি প্রিভিয়াস ডেট দেন, এই যে এখান থেকে আগে ডেট চুজ করে নেবেন যে না আমি আগেরটা তো অলরেডি ডাউনলোড করে ফেলছিলাম, ওটা হারাই গেছে, আমি ওই ডেটেরটাও চাচ্ছি যে 24 তারিখে গতকালকের, তখন এটাকে আপডেট করলে গতকালের ডেটা সহ আবারও রিকভারি দেয়। এটা অনেকে আবার ভুলে যায়, কি রে আমি ডাউনলোড করলাম, কই চলে গেছে পাচ্ছি না, কিন্তু আমার লিড আসতো সেটা গেল কই, কারণ লিড তো আপনি টাকা দিয়ে কালেক্ট করতেছেন, আপনাকে এটার পিছনে কাজ করতে হবে নাকি? এখান থেকে ডাউনলোড দিলে আপনার এটা এক্সেল ফাইলে ডাউনলোড হয়ে যাবে, দেন আপনার যে উদ্দেশ্য নিয়ে লিডগুলো কালেক্ট করছেন সেগুলোকে এখন আপনি কাউন্সেলিং করেন অথবা নার্সিং করেন। লিড অ্যাডটাও কিন্তু বর্তমানে খুবই জনপ্রিয়। সো আমরা লিড অ্যাড, মেসেজিং অ্যাড, এঙ্গেজমেন্ট অ্যাড সবই আশা করি আমি চালাতে পারবো। এখন আপনারা বলতে পারেন যদি কারো কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে।